অ্যাডলফ হিটলারের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। অনেকের চোখে তিনি হিরো, আবার অনেকের চোখে তিনি পৃথিবীর সবচেয়ে বড় ভিলেন। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি হিটলারের জন্ম, বেড়ে ওঠা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহানায়ক হয়ে ওঠার অজানা কাহিনী। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে স্ক্রিনে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন রহস্য জগতের সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হিটলারের জন্ম হয়েছিল 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়া এবং ব্যাভারিয়ার মাঝামাঝি ব্রাউন নামে এক আধা গ্রামে। তার বাবার নাম ছিল আলিওস ও মায়ের নাম ছিল ক্লারা। হিটলারের বাবা ছিলেন পিতৃপরিচয়হীন। তিনি একটি সরকারি সামান্য বেতনের কর্মচারী ছিলেন। তিনি বিয়ে করেছিলেন 3টি। তিনি যা আয় করতেন তা দিয়ে তার 3 স্ত্রী এবং তাদের ছেলে মেয়েদের 2 বেলা খাবারের খরচ চালাতেই হিমশিম খেতে হতো। হিটলার ছিলেন তার বাবার 3য় স্ত্রীর 3য় সন্তান। 6 বছর বয়সে স্থানীয় স্কুলে ভর্তি হন হিটলার। ছোটবেলা থেকেই হিটলার ছিলেন একগুঁয়ে, জেদি আর রকচটা। সামান্য ব্যাপারেই রেগে উঠতেন, অকারণেই শিক্ষকদের সাথে তর্ক করতেন। আবার তিনি পড়াশোনাতে অনেক ভালো ছিলেন, কিন্তু পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকায়। যখন সময় পেতেন কাগজ আর পেন্সিল নিয়ে ছবি আঁকতে বসে যেতেন হিটলার। 11 বছর বয়সে ঠিক করলেন আর পড়াশোনা নয়, এবার ছবি আঁকতেই পুরোপুরি মনোযোগী হবেন তিনি। হিটলারের বাবার ইচ্ছা ছিল স্কুলের পড়াশোনা শেষ করে কোনো একটা কাজকর্ম জুটিয়ে নিবে হিটলার। তবে তিনি বাবার ইচ্ছার বিরুদ্ধে স্কুল ছেড়ে দিলেন। স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তির চেষ্টা করলেন, কিন্তু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। পরে ভর্তি হলেন একটা বেসরকারি স্কুলে, কিন্তু কয়েক মাস পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দিতে হলো হিটলারের। কিছুদিন পর হিটলারের মা মারা যায়। মা মারা যাবার পরে হিটলারের সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়েন তিনি। চলে আসেন ভিয়েনাতে। ভিয়েনাতে এসে তিনি প্রথমে দিনমজুরের কাজ করতেন, এরপর রং বিক্রি করতে আরম্ভ করলেন। ভিয়েনাতে থাকার সময়ই তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে ইহুদি বিদ্বেষ। তখন জার্মানির অধিকাংশ কলকারখানা এবং সংবাদপত্রের মালিক ছিলেন এই ইহুদিরা। তবে তার মনে কেন ইহুদি বিদ্বেষ সৃষ্টি হয় তা নিয়ে অনেকের অনেক রকম মতভেদ রয়েছে। তখন জার্মান অর্থনীতির অনেকখানি নিয়ন্ত্রণ করত ইহুদিরা। হিটলার কিছুতেই মানতে পারছিলেন না জার্মানি থেকে ইহুদিরা জার্মানিদের উপর নিয়ন্ত্রণ চালাবে। অ্যাডলফ হিটলার আক্ষেপ করে বলেছিলেন, ইহুদিরা বেঈমান জাতি, এদের কখনো বিশ্বাস করতে নেই। একদিন বিশ্ববাসী ঠিকই বুঝতে পারবে। এরপর 1912 সালে তিনি ভিয়েনা ছেড়ে এলেন মিউনিখে। হিটলারের দুঃখ, কষ্ট আর বেঁচে থাকার সংগ্রামে আরও 2 বছর কেটে গেল। 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার সৈনিক হিসেবে যুদ্ধে যোগদান করলেন। এই যুদ্ধে সাহসী ও বীরত্বের পরিচয় দিলেও কোনো রকম পদোন্নতি হলো না তার। যুদ্ধ শেষ হলো। দেশ জুড়ে দেখা দিল হাহাকার আর বিশৃঙ্খলা। তার মধ্যে মাথা চারা দিয়ে উঠল বিভিন্ন বিপ্লবী ও রাজনৈতিক দল। এদের উপর গোয়েন্দাগিরি করার জন্য হিটলারকে নিয়োগ করলেন কর্তৃপক্ষ। সেই সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি। তিনি সেই লেবার পার্টিতে যোগ দিয়ে পার্টির সদস্য হলেন। অল্প দিনেই পাকাপাকিভাবে পার্টিতে নিজের স্থান করে নিলেন হিটলার। আর 1 বছরের মধ্যেই তিনি হয়ে গেলেন পার্টি প্রধান। দলের নাম রাখা হলো ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি। পরবর্তীকালে এই দলকেই বলা হতো নাৎসি পার্টি। 1920 সালে 24 ফেব্রুয়ারি প্রথম নাৎসি দলের সভা ডাকা হলো। আর এই সভায় হিটলার প্রকাশ করলেন তার 25 দফা দাবি। এরপর হিটলার প্রকাশ করলেন স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা। তারপর ক্রমশই নাৎসি দলের জনপ্রিয়তা বাড়তে থাকে। 3 বছরের মধ্যেই দলের সদস্য হলো প্রায় 56,000 এবং এই দল জার্মান রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলো। হিটলার চেয়েছিল মিউনিখে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব যেন না থাকে। হঠাৎ তিনি একদিন পুলিশের হাতে ধরা পড়লেন। তাকে 1 বছরের জন্য জেলে বন্দী থাকতে হলো। 1 বছর পরে জেল থেকে মুক্তি পেয়েই আবার রাজনৈতিক ষড়যন্ত্রের কাজে ঝাঁপিয়ে পড়লেন তিনি। তার উগ্র স্পষ্ট মতবাদ, বলিষ্ঠ বক্তব্য জার্মানিদের আকৃষ্ট করলো। দলে দলে যুবক তার দলের সদস্য হতে আরম্ভ করলো। সমস্ত দেশে জনপ্রিয় নেতা হয়ে উঠলেন এই হিটলার। 1933 সালের নির্বাচনে বিপুল ভোট পেলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেলেন না। পার্লামেন্টের 647টি আসনের মধ্যে তার দলের আসন ছিল 288টি। হিটলার বুঝতে পারলেন ক্ষমতা অর্জন করতে গেলে অন্য পথে হাঁটতে হবে তার। তিনি জার্মানিদের মধ্যে ইহুদি বিদ্বেষের বীজ বপন করলেন। দেশ থেকে ইহুদি বিতাড়িত করাই ছিল তার নাৎসি বাহিনীর প্রধান উদ্দেশ্য। দেশের প্রান্তে প্রান্তে ইহুদি বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠল। শুরু হলো তাদের উপর লুটতরাজ ও হত্যা। হিটলার চেয়েছিলেন এভাবে ইহুদিদের দেশ থেকে বিতাড়িত করবেন। 1935 সালে নতুন আইন চালু করলেন হিটলার। দেশের নাগরিকদের 2টি ভাগে ভাগ করে দিলেন তিনি, জেন্টিল আর জু। জেন্টিল অর্থাৎ জার্মান, আর জু হলো ইহুদি। আর ইহুদি শুধু জার্মান দেশের বসবাসকারী, তারা এদেশের কোনো নাগরিক নয়। প্রয়োজনে তাদের দেশ ছাড়তে হবে। দেশ জুড়ে জার্মানিদের মধ্যে গড়ে তোলা হলো তীব্র ইহুদি বিদ্বেষ মনোভাব।
1934 সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসেবে ঘোষণা করলেন এবং অল্প দিনের মধ্যেই হিটলার দেশের সবচেয়ে বড় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। তার এই সাফল্যের মূলে ছিল জনগণকে উজ্জীবিত করার ক্ষমতা। তিনি দেশের প্রান্তে প্রান্তে ঘুরে জনগণের কাছে বলতেন ভয়াবহ বেকারত্বের কথা, দারিদ্র্যের কথা, নানা অভাব অভিযোগের কথা। হিটলার তার সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে। দেশের বিভিন্ন সীমান্তে বিশাল সৈন্য সমাবেশ করলেন। প্রথমে আলবেনিয়া ও পরে ইথিওপিয়ার বেশ কিছু অংশ দখল করে নেয়। অবশেষে হিটলার পোল্যান্ডের কাছে ডানজিগ ও পোলিশ করিডোর দাবি করলেন, যাতে এই অঞ্চলে সৈন্য সমাবেশ ঘটাতে পারেন। পোল্যান্ডের সরকার তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন। পোল্যান্ডের ধারণা ছিল হিটলার যদি তার দেশে আক্রমণ করে তাহলে ইউরোপের সব শক্তি তার সাহায্যে এগিয়ে আসবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ জার্মানির সামরিক শক্তি সম্বন্ধে ইউরোপের অন্য সব দেশের সঠিক ধারণা ছিল না। 1939 সালে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে এবং এই দিনটি থেকেই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মাত্র 15 দিনের মধ্যেই জার্মান বাহিনী পোল্যান্ডের সেনাবাহিনীকে পরাজিত করে পোল্যান্ড দখল করে নেয়। তারপর শুরু হলো জার্মান বাহিনীর অগ্রগমন। পোল্যান্ডের পর হিটলার দখল করলেন নরওয়ে ও ডেনমার্ক। সে সময় নরওয়েতে বিরাট সংখ্যক ব্রিটিশ সৈন্য অবস্থান করছিল। সেই সৈন্যদের মধ্যে অধিকাংশ সৈন্যই নিহত হলো এবং এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন পদত্যাগ করলেন। এরপর নতুন প্রধানমন্ত্রী হলেন চার্চিল। এবার হিটলার দৃষ্টি ফেরালো ফ্রান্সের দিকে। সে সময় ইউরোপের সবচেয়ে বড় শক্তি হলো ফ্রান্স। ফ্রান্স নিজেদের সুরক্ষার জন্য জার্মান সীমান্তে দুর্ভেদ্য সৃষ্টি করেছিল, যাকে বলা হতো ম্যাজিনো। হিটলার বাহিনী বেলজিয়াম আক্রমণ করে সেই দেশের মধ্য দিয়ে ফ্রান্সের সীমান্ত প্রদেশে গিয়ে উপস্থিত হলো। সমস্ত ইউরোপ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ আগুন। শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বন্ধুরা, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিস্তারিত কথা বলবো পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।